হয়েছে তো স্যার জয়েন করবে মেবি স্যার আস্তে আস্তে আর কি। সবাই তো ভিডিওটা দেখছিলেন নাকি? জি স্যার, সুপারপজিশন থিওরাম ছিল। সুপারপজিশন থিওরাম কি সে করানো হয়েছে, ক্লাসে করানো হয়েছে? জি স্যার, থিওরি ক্লাসে ডিসকাস করা হয়েছে স্যার। স্যার আমার কোশ্চেন ছিল আর কি ভিডিওতে স্যার একটা। বল। স্যার এখানে মানে সুপারপজিশন থিওরাম প্রুফ করার জন্য কি মানে কারেন্ট ভোল্টেজ দুইটাই ইকুয়াল হওয়া লাগবে নাকি জাস্ট ইন্ডিভিজুয়াল একটা ইকুয়াল হইলেই বলতে পারবো আর কি যে সুপারপজিশন থিওরাম কারেন্ট দিয়েও প্রমাণ করা যায়, ভোল্টেজ দিয়েও প্রমাণ করা যায়, আমরা দুইটাই করে দিয়েছি। ও আচ্ছা, মানে যে কোনো একটা ইন্ডিভিজুয়াল দিয়েও প্রুফ করা যাবে আর কি। হ্যাঁ, যে কোনো একটা দিয়ে প্রুফ করলেও হয়ে যায়, বাট মানে কারেন্ট হইলে ভোল্টেজও হবে আর কি, এটা শিওর। কিন্তু প্রমাণ করার সময় আমরা দুইটাই দেখাইছি, যে কোনো একটা দেখালেই যথেষ্ট ছিল। ওকে ওকে স্যার। তো আমি একটু রিভিউ দিচ্ছি আপনাদের, তারপর যদি কারো কোনো কোশ্চেন মনে আসে আমাকে। তো আমাদের এক্সপেরিমেন্ট নাম্বার 6 ছিল হচ্ছে ভেরিফিকেশন অফ সুপারপজিশন থিওরাম। সুপারপজিশন থিওরামের স্টেটমেন্ট যদি আমরা এভাবে বলি যে কোন একটা এলিমেন্টের ভিতরে যে ভোল্টেজ এবং কারেন্ট হবে, আর যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সোর্সের জন্য যে ভোল্টেজ বা কারেন্ট হবে, সেটা যদি সবগুলো সোর্স একসাথে অ্যাক্টিভ থাকে তাহলে সেই একই পরিমাণ ভোল্টেজ বা কারেন্ট পাওয়া যাবে। আমি আরেকটু ইলাবোরেটলি আপনাদেরকে যদি বলি, ধরেন আমাদের দুইটা সিস্টেম আছে, সিস্টেম 1, সিস্টেম 2। তো সিস্টেম 1 এ যদি আমি x1 ইনপুট দেই, সেখান থেকে y1 আউটপুট পাই ধরে নিচ্ছি। সিস্টেম 2 তে যদি আমি x2 ইনপুট হিসাবে দেই, আউটপুট পাই y2। এখন যদি আমি সিস্টেম 1 2 না, সিস্টেম একই সিস্টেমের ভিতর, এখন ওই সেম সিস্টেমের ভিতর যদি আমি x1 এবং x2 দুইটাকে একসাথে ইনপুট হিসাবে দেই, আউটপুট হিসাবে y1 প্লাস y2 পাই, তাহলে আমি বলতে পারবো যে আসলে এখানে সুপারপজিশন থিওরাম স্যাটিসফাইড হয়েছে। কারণ সেম সিস্টেমের ভিতর দিয়ে একটা ইনপুটের যে প্রভাব, সেটা একসাথে আরো অনেকগুলো ইনপুটের প্রভাব দিলেও সেই তার যে প্রভাব সেটা কিন্তু বজায় থাকতেছে। যেমন x1 এর জন্য আউটপুট হচ্ছে y1, যখন আমি x1 এর সাথে x2 ইনপুট দিয়ে দিচ্ছি, তখনও কিন্তু আমি ওই x1 এর যে অংশ y1 সেটা কিন্তু আমি পাচ্ছি, আবার x2 এর যে অংশ y2 সেটাও পাচ্ছি। এরকম যখন কোন সিস্টেম থাকে তখন আমরা বলি যে এখানে আসলে সুপারপজিশন থিওরামটা আসলে অ্যাপ্লাইড হয়েছে।
ইন্ডিভিজুয়াল কোন ইনপুট দিলে যে আউটপুট পাওয়া যায়, তো সবগুলো একসাথে দিলেও সেই সেম আউটপুট গুলো যোগফল পাওয়া যাবে। এটা হচ্ছে যদি আমি একটু ইলাবোরেটলি বোঝাতে যাই তাহলে এরকম আসবে ব্যাপারটা। তো এখানে একটা শর্ত আছে যে লিনিয়ার নেটওয়ার্ক হতে হবে। লিনিয়ার নেটওয়ার্ক মানে আসলে বোঝানো হচ্ছে যেখানে আমাদের এলিমেন্ট গুলো থাকবে, এমন এলিমেন্ট গুলো থাকবে যেটা ভোল্টেজ এবং কারেন্টের সাথে সাথে তার পরিবর্তন হবে না। যেমন রেজিস্ট্যান্সের ভ্যালু, এটা কি ভোল্টেজ আর কারেন্টের সাথে পরিবর্তন হয়? কে বলতে পারবেন? কোন একটা সার্কিটে আপনি 1 কে না স্যার, পরিবর্তন হয়নি। 1 কে রেজিস্ট্যান্স দিচ্ছেন, এখন এখানে আপনি যে ভোল্টেজই অ্যাপ্লাই করেন না কেন, এই 1 কে রেজিস্ট্যান্সের ভ্যালু তো 1 কেই থাকবে। তো এরকম সিস্টেমে আসলে আমরা বলি যে এটা একটা লিনিয়ার সিস্টেম, যে আমাদের ভোল্টেজের বা কারেন্টের ভ্যালুর সাথে আমাদের রেজিস্টিভ এলিমেন্ট যদি পরিবর্তন না হয় তখন আমরা বলতেছি যে এটা একটা লিনিয়ার নেটওয়ার্ক। আর বাইলেটারাল বলা হচ্ছে কেন? যদি আমি পোলারিটি চেঞ্জ করে দেই, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? পিডিএফ দেখা যাচ্ছে? জি স্যার, এখন চলে গেছে। another টার্ম আসছে যে বাইল্যাটারাল। বাইল্যাটারাল হচ্ছে যে আমি যদি ভোল্টেজ এর পোলারিটি চেঞ্জ করে দিই বা কারেন্টের ডিরেকশন চেঞ্জ করে দিই, তাহলেও কিন্তু ওই যে এলিমেন্ট আমাদের রেজিস্টিভ এলিমেন্ট বা ক্যাপাসিটিভ এলিমেন্ট তাদের কিন্তু বিহেভিয়ার সেম থাকতেছে। সো এই জন্য যে কোনো নেটওয়ার্ক যেটাতে আসলে লিনিয়ার এবং বাইল্যাটারাল ডিভাইস গুলো থাকবে, যেমন আমাদের রেজিস্টর, সেটা একটা লিনিয়ার এবং বাইল্যাটারাল ডিভাইস। সো এটার ক্ষেত্রে আমাদের কি হবে যে আমরা সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করতে পারবো। সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করতে হলে আমাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, এগুলো আসলে আমরা কিভাবে এগুলোকে অ্যানালাইসিস করব এটা আমাদের খেয়াল রাখতে হবে। এইটা একটা আইডিয়াল ভোল্টেজ সোর্সের একটা, যদি আপনি স্যার এখানে যে রেজিস্ট্যান্সটার মান ভোল্টেজ আর কারেন্টের উপর তো ওহমস ল অনুযায়ী মানে নির্ভর করে, কিন্তু এই ক্ষেত্রে আর কি এটা সবসময় কনস্ট্যান্ট কি কারণে থাকে? কনস্ট্যান্ট কি কারণে থাকে সেটা মানে রেজিস্ট্যান্সের ধর্মটাই এমন। আপনি একটা রেজিস্ট্যান্স এখানে দিলেন ধরেন 1K, আপনি এখানে যতই ভোল্টেজ দেন না কেন, ভোল্টেজের সাথে সাথে কারেন্টের পরিবর্তন হবে, কিন্তু এই রেজিস্ট্যান্সের ভ্যালু কি কোনো পরিবর্তন হবে? রেজিস্ট্যান্সের না ভ্যালু স্যার। তো যেটা সেটাই থাকবে। মানে রেজিস্ট্যান্স নিজে এমন একটা ডিভাইস, সে আর অন্য কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট না তার ভ্যালুর জন্য। বুঝতে পারছেন? এই জন্য সে একটা লিনিয়ার ডিভাইস, তার কাজ একটা লিনিয়ার অপারেশন করা। আমরা লিনিয়ার বলি কাকে, যে যার ভিতর আসলে লিনিয়ারিটি প্রপার্টিটা আছে, মানে সে একটা সমতা বিধান করে চলে, একটা ইকুইটি মেনটেন করে চলে। তো রেজিস্ট্যান্স হচ্ছে কারেন্ট, ভোল্টেজ এবং কারেন্টের যে একটা রেশিও ভি সমানুপাতিক আই, সেই সূত্রে আপনি ভি ইজ ইকুয়াল টু আই আর, সে একটা কনস্ট্যান্ট রিলেশন মেনটেন করে চলে। এমন না যে ভোল্টেজ দ্বিগুণ হইলো কিন্তু রেজিস্ট্যান্স তখন আবার কমে গেল, এরকম না। ভোল্টেজ আর কারেন্টের সেম রেশিও সে মেনটেন করার জন্য সে কিন্তু নিজে কোনো ভ্যালু পরিবর্তন করে না। এই জন্য আমরা দেখি যে ভোল্টেজ এবং কারেন্টের যে রিলেশন আইভি ক্যারেক্টারিস্টিক্স, সেটা কি লিনিয়ার না, এরকম না, স্ট্রেট লাইন না, জি স্যার। এটা একটা লিনিয়ার ভ্যালু না। আপনি যদি এখানে যে কোনো জায়গায় স্লোপ নেন, সব জায়গায় একই রকম স্লোপ পাবেন না আপনি। আমরা জানি জি কি স্যার। এই স্লোপের ভ্যালুটা হচ্ছে কি 1 বাই রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমাদের স্লোপ। দ্যাট মিন্স কি এই ইসের সব জায়গায় আপনার রেজিস্ট্যান্সের ভ্যালু সমান, মানে ভোল্টেজ বাড়াচ্ছেন সমানুপাতিকভাবে কারেন্ট বাড়তেছে। এখন সমানুপাতিকভাবে কারেন্ট বাড়তো না যদি আপনার রেজিস্ট্যান্সের ভ্যালু সাথে সাথে পরিবর্তন হইতো। আপনি ভোল্টেজ বাড়াইছেন, সাথে রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, তাহলে কিন্তু কারেন্টটা সমানুপাতিকভাবে পরিবর্তন হইতে পারতো না, তাই না? কারণ রেজিস্ট্যান্স তো তখন আর লিনিয়ার কোনো ভ্যালু দেখাচ্ছে না, সে নিজে নন লিনিয়ার একটা পজিশন নিছে, সে নিজেও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো রেজিস্ট্যান্সের কাজটা হচ্ছে যে সে নিজে চেঞ্জ হয় না, সে একটা লিনিয়ার রিলেশন মেনটেন করায় ভোল্টেজ এবং কারেন্টের ভিতরে। এই জন্য আমরা এরকম একটা মূল বিন্দুগামী সরলরেখা, এরকম একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন পাই। ওকে,
এখন আমরা আসি আমাদের সোর্স গুলো নিয়ে, যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। আমরা যদি বলি যে একটা ভোল্টেজ সোর্স, আমরা জানি কি যে কোন সোর্সের সাথে বা কোন ডিভাইসের সাথে আসলে ইন্টারনাল কিছু রেজিস্ট্যান্স থাকে। আইডিয়াল ভোল্টেজ সোর্স বা আইডিয়াল কারেন্ট সোর্স বলে তো আসলে পৃথিবীতে কিছু নেই। তো আমরা ধরে নিই যে আমাদের একটা ভোল্টেজ সোর্স, আমরা সাপ্লাই দিচ্ছি একটা ভোল্টেজ সোর্স, তার সাথে ধরে নিই যে একটা রেজিস্ট্যান্স আছে, তার সাথে ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। তো আইডিয়াল ভোল্টেজ সোর্সের জন্য এই ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালুটা 0 হয়। এই জন্য আমরা এটাকে কি করি, এটা একদম শর্ট করে দিই। যেহেতু এটা রেজিস্ট্যান্স 0, শর্ট সার্কিটের রেজিস্ট্যান্সও 0, তো এরকম আমরা করে দিই। তো ভোল্টেজ সোর্সের কাজ হচ্ছে সে একটা কনস্ট্যান্ট পোটেনশিয়াল ডিফারেন্স, একটা কনস্ট্যান্ট ভোল্টেজ আমাদেরকে দেয়। একটা এ বি টার্মিনাল, যদি আমরা এখানে একটা পয়েন্ট এ দিয়ে ডিনোট করলাম আর একটাকে বি দিয়ে ডিনোট করলাম, সো আমরা বলতে পারি যে এই এ বি টার্মিনালের ভিতরে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সে শো করবে আমাদের সব সময়। এটা একটা ভোল্টেজ সোর্সের কাজ। তো যদি আইডিয়াল হয় তাহলে আমরা 0 ধরবো, আর যদি আইডিয়াল না হয় তাহলে এটা 0-র খুব কাছাকাছি থাকবে। এটার ভ্যালু যত কম হবে আইডিয়ালি আমাদের জন্য ততই ভালো। কারণ ভোল্টেজ সোর্সের সাথে আমরা চাই না যে কোনো রেজিস্ট্যান্স থাকুক, কারণ রেজিস্ট্যান্স মানে কি, সেই ভোল্টেজের কিছু অংশের ভিতর ড্রপ হয়ে যাবে, তাই না? আমরা চাই না যে কোনো অংশ এই রেজিস্ট্যান্সের ভিতর ড্রপ হয়ে যাবে। সিমিলারলি কারেন্ট সোর্সের জন্য যেটা হয়, যে কারেন্ট সোর্সের সাথে আমরা ধরি যে একটা রেজিস্ট্যান্স প্যারালালে আছে। এটার কাজ হচ্ছে যে আমি যদি এ এবং বি দুইটা পয়েন্ট নেই, তাহলে আমরা বলতে পারবো যে এই কারেন্ট সোর্সে এ এবং বি টার্মিনালের ভিতরে একটা কনস্ট্যান্ট কারেন্ট সে ফ্লো করতেছে। তো এই আর এর ভ্যালু আমরা ধরে নিই ইনফিনিটি। ইনফিনিটি মানে হচ্ছে আর এর ভ্যালু অনেক বেশি, এই জন্য সমস্ত কারেন্ট কি হবে, এই এ বি টার্মিনালের ভিতর দিয়ে যাবে। বাট আর এর ভ্যালু আসলে বাস্তবে তো ইনফিনিটি বলতে, আসলে ইনফিনিটি জিনিসটাও কিন্তু আসলে ফাইনাইট একটা জিনিস। আপনারা জানেন কিনা, আমরা কিন্তু যদি বলি ইনফিনিটি, আমরা ইনফিনিটিকেও কিন্তু একটা সংখ্যা দিয়ে আমরা প্রকাশ করি, সামথিং ফাইনাইট। তো এরকম হয়তো আর এর ভ্যালু খুব যদি বেশি হয়, ধরেন 100 কিলো ওহম, তো সেখানে দেখা যাবে যে খুব কম পরিমাণ কারেন্ট এটা দিয়ে যাচ্ছে, মেজরিটি পরিমাণ কারেন্টই কিন্তু আমার এবি টার্মিনালে আমি পাবো। সো আমরা বলতে পারি যে একটা আইডিয়াল কারেন্ট সোর্স যদি হয়, তাহলে আমরা টিপিক্যালি আমরা চাই যে আইডিয়াল কারেন্ট সোর্সে রেজিস্ট্যান্স অফ ইনফিনিটি, বাট প্র্যাকটিক্যালি এটা ইনফিনিটি হবে না, এটা খুব হাই ভ্যালু হবে, ইনফিনিটির কাছাকাছি আমরা ধরে নিব যে এটা হচ্ছে ইনফিনিটি। সেই ক্ষেত্রে এই টার্মিনালের ভিতর দিয়ে আমরা একটা কনস্ট্যান্ট কারেন্ট পাবো। তো এটা হচ্ছে একটা কারেন্ট সোর্সের কাজ। এখন যদি এটা ইনফিনিটি না হলে সমস্যাটা কি, ইনফিনিটি না হয়ে ধরেন যদি একটা ফাইনাইট ভ্যালু হয় 100 ওহম, তাহলে এই কারেন্টের একটা অংশ কিন্তু 100 ওহম দিয়ে একটা অংশ ড্রপ হয়ে যাবে। যদি আমরা চাই না যে এটা ড্রপ হোক, আমরা তো চাচ্ছি যে সোর্স থেকে যেটা আসছে পুরোটাই আমরা এই টার্মিনালের ভিতর দিয়ে পাবো। বাট এই রেজিস্ট্যান্সের ভ্যালু যদি একটা থেকে যায়, তাহলে কিন্তু সেটা আমরা একটু কম পাবো। আর আমার আমার দেখা যাবে যে আমি নিতে চাচ্ছি হচ্ছে 1 অ্যাম্পিয়ার, কিন্তু প্র্যাকটিক্যালি আমি পাচ্ছি এখানে 0.9 অ্যাম্পিয়ার। আপনারা এটা মনে হয় একদম প্রথম ল্যাবে যেদিন হচ্ছে আমরা ভোল্ট মিটার, তারপর ভোল্টেজ সোর্স এগুলোর ব্যবহার দেখানো হয়েছিল, সেদিন কিন্তু দেখানো হয়েছিল যে আমাদের মিটার রিডিং নিয়ে যেখান থেকে আমরা সাপ্লাই নিই সেখানে উঠে দেখা যাচ্ছে 10 ভোল্ট, কিন্তু আমরা মেপে দেখলে পাওয়া যায় হচ্ছে 9.9 ভোল্ট। এরকম আপনাদের দেখাইছি না? এরকম একটা এক্সপেরিমেন্ট কিন্তু ছিল। এর কারণ হচ্ছে যে ইন্টারনাল যে কিছু রেজিস্ট্যান্স আসলে থাকে, যেগুলোকে আমরা আইডিয়ালি 0 ধরি বা কখনো ইনফিনিটি ধরি, এগুলো আসলে 0 বা ইনফিনিটি পারফেক্টলি না। সো এই কারণে এই ড্রপ গুলো হয়ে থাকে। দেখ, আপাতত এতটুকু জিনিস মাথায় রাখেন যে আমরা কোনো কারেন্ট সোর্স থাকলে আমরা ধরে নিই যে আইডিয়ালি যে তার হচ্ছে রেজিস্ট্যান্স ইনফিনিটি, তার সাথে যে প্যারালাল রেজিস্ট্যান্স থাকবে সেটা হচ্ছে ইনফিনিটি। এখন আমাদের জানতে হবে যে একটা ভোল্টেজ সোর্স এবং একটা কারেন্ট সোর্সকে আমি কিভাবে ইনঅ্যাক্টিভ করব বা ডিঅ্যাক্টিভেট করব বা অফ করে দিব। একই কথা, ভোল্টেজ সোর্সকে ইনঅ্যাক্টিভ করব, ডিঅ্যাক্টিভেট করব, অফ করে দিব, বন্ধ করে দিব, যাই বলেন। তো আমরা জানি একটা ভোল্টেজ সোর্স এরকম, তার কাহিনী হচ্ছে এরকম। এখন এই ভোল্টেজ সোর্সের ভ্যালুটা যদি আমি 0 করে দিই, তাহলে সিম্পলি সে একটা শর্ট সার্কিট হয়ে যাবে। ভোল্টেজ সোর্সকে 0 করে দিলে সে শর্ট সার্কিট হয়ে যাবে। আর যেহেতু এই রেজিস্ট্যান্সের ভ্যালু আমরা আইডিয়ালি 0 ধরতেছি, সো তাহলে আমি কি রকম পাবো, এরকম একটা শর্ট সার্কিট এরকম একটা ইকুয়েশন পাবো না? দ্যাট মিন্স একটা ভোল্টেজ সোর্সকে আমি যদি অফ করে দিই, তাহলে আমি সিম্পলি একটা শর্ট সার্কিট পাবো।
দ্যাট মিন্স ভোল্টেজ সোর্সকে যদি আমি অফ করে দিই তাহলে আমরা কি করব, একটা শর্ট সার্কিট দ্বারা রিপ্লেস করে দিব। আরেকবার বলি আমি, একটা ভোল্টেজ সোর্স আছে এরকম আইডিয়ালি, যার সাথে একটা রেজিস্ট্যান্স থাকতে পারে ছোট, আইডিয়ালি জিরো না হলেও জিরোর খুব কাছাকাছি। এখন আমরা ধরলাম যে ভোল্টেজটাকে আমরা ইনঅ্যাক্টিভ করে দিই। ভোল্টেজ সোর্স ইনঅ্যাক্টিভ করে দেওয়া মানে কি, ভোল্টেজ সোর্স ওখানে জিরো হয়ে যাওয়া। তো জিরো হয়ে যাওয়া মানে কি, শর্ট সার্কিটের ভোল্টেজ হচ্ছে জিরো। সো জিরো করতে হলে আমাদের এই ভোল্টেজ সোর্সটাকে শর্ট সার্কিট করে দিতে হবে। আর এই রেজিস্ট্যান্সের ভ্যালু যেহেতু আইডিয়ালি আমরা জিরো ধরছি, এইটাকেও যদি আমরা নেগলেক্ট করি তাহলে আমাদের ফিগারটা এরকম, এটা সিম্পলি একটা শর্ট সার্কিট হয়ে যাবে। একটা ভোল্টেজ সোর্স অফ করা মানে শুধু এতটুকু ইনফরমেশন মাথায় থাক, যেন কোনো ভুল না হয়, যে একটা ভোল্টেজ সোর্সকে যখন আমি অফ করে দিব তখন সেটাকে আমি একটা শর্ট সার্কিট দ্বারা রিপ্লেস করব। এই যে একটা ভোল্টেজ সোর্সকে যখন আমি অফ করে দিব সেটাকে আমি একটা শর্ট সার্কিট দ্বারা রিপ্লেস করব। সিমিলার ওয়েতে একটা কারেন্ট সোর্সকে যখন আমি অফ করব তখন আমরা সেটাকে ওপেন সার্কিট দ্বারা করব। কারণ কারেন্ট জিরো হওয়া মানে ওপেন সার্কিটে কারেন্ট জিরো হয়। সো কারেন্টের এই ভ্যালুটাকে আমি কারেন্ট সোর্সটাকে ওপেন করে দিতে হবে। দেখেন এই অংশটা ওপেন করে দেওয়া হয়েছে, মানে এই সার্কিটটা এখান থেকে এই কারেন্ট সোর্সটা এখান থেকে খুলে ফেলা হয়েছে, এখানে আর কোনো ওয়্যারের কানেকশন নেই। আর যেহেতু এর রেজিস্ট্যান্সের ভ্যালু ইনফিনিটি, সো ইনফিনিটি কোনো কিছুর সাথে ওপেন সার্কিটের সাথে প্যারালালে থাকলে সেটাও ওপেন সার্কিট হয়ে যায়। সো ওভারঅল একটা কারেন্ট সোর্সকে আমি ওপেন সার্কিট দ্বারা রিপ্লেস করব। মানে কোনো একটা সার্কিটে যখন আপনাকে একটা কারেন্ট সোর্সকে বন্ধ করে দিতে হবে, কারেন্ট সোর্সকে ডিঅ্যাক্টিভেট করে দিতে হবে, কারেন্ট সোর্সকে ইনঅ্যাক্টিভ করতে হবে, আপনি কি করবেন, ওই কারেন্ট সোর্সটাকে উঠায় দিয়ে সেখানে একটা ওপেন সার্কিট প্লেস করবেন। মানে এরকম একটা কারেন্ট সোর্স ছিল, আপনি কি করবেন, এই কারেন্ট সোর্সটাকে এখান থেকে উঠায় দিয়ে ওপেন সার্কিট করে দিবেন, লাইক দিস, এরকম করে দিবেন। কারেন্ট সোর্সটাকে ওখানে উঠায় দিয়ে একটা ওপেন সার্কিট আপনি বানায় ফেলবেন, তাহলে আপনার হয়ে গেল কারেন্ট সোর্সকে আপনার ডিঅ্যাক্টিভেট করা। এই শব্দগুলো এক এক জায়গায় এক এক রকম থাকবে। ডিঅ্যাক্টিভেট বলা থাকে, অনেক সময় ইনঅ্যাক্টিভ বলা থাকে, অফ বলা থাকে, যে কারেন্ট সোর্সটাকে অফ করে দাও, কারেন্ট সোর্সটাকে ইনঅ্যাক্টিভ করে দাও, অনেক সময় অনেক ভাবে বলা থাকে। এই জন্য আমি শব্দগুলো বারবার বলতেছি, কনফিউজ হওয়ার কিছু না, একই জিনিস সব। তাহলে ইন সামারি আমরা বলতে পারি যে একটা কারেন্ট ভোল্টেজ সোর্সকে যদি আমি শর্ট সার্কিট করি তাহলে শর্ট সার্কিট দ্বারা শর্ট রিপ্লেস করব। একটা কারেন্ট সোর্সকে যদি আমি সুইচ অফ করে দেই বা ইনঅ্যাক্টিভ করি তাহলে সেখানে একটা ওপেন সার্কিট আমি প্লেস করব। একটা জিনিস মনে রাখতে হবে, এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে। ডিপেন্ডেন্ট সোর্স, কোনো ডিপেন্ডেন্ট সোর্স আসলে ডিঅ্যাক্টিভেট করা যায় না। কারণ ডিপেন্ডেন্ট সোর্স মানে কি আমরা জানি, আইদার সেটা কারেন্ট কন্ট্রোল হবে, কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স, সিসিসিএস আমরা যেটা বলি, কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স, তারপর কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। এগুলোর নাম তো মনে আপনারা শুনছেন কি এগুলোর নাম? ডিপেন্ডেন্ট সোর্স গুলোর নাম কি আপনারা জানেন সবাই? আমাদের 4 ধরনের ডিপেন্ডেন্ট সোর্স আছে। কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স, কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স, ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। 4 ধরনের সোর্স আছে যেগুলো আসলে ডিঅ্যাক্টিভেট করা যায় না, কারণ এগুলো অন্যটার উপর নির্ভর করে। তো কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স মানে এই কারেন্ট সোর্স অন্য কারেন্টের উপর নির্ভরশীল। সো এটা আসলে ডিঅ্যাক্টিভেট করা যায় না, যেহেতু ওই যে কারেন্টটা সেটা সার্কিটে অন্য কোনো প্যারামিটার থেকে আসে। সো এগুলো থেকে আসলে আমরা কোনোভাবে ডিঅ্যাক্টিভেট করতে পারি না। এগুলো কিছু না, আপনার জানেন আমরা কি কি ইকুইপমেন্ট ইউজ করি, পাওয়ার সাপ্লাই ইউজ করি, ট্রেনার বোর্ড ইউজ করব, মাল্টিমিটার, অ্যামিটার, ভোল্টমিটার এগুলো ইউজ করব, রেজিস্ট্যান্স থাকবে, কানেক্টিং ওয়্যার থাকবে। এগুলো known to you। এখন আমি আসি সার্কিট সেটআপে। আমাদের ফার্স্ট সার্কিট সেটআপটা এরকম ছিল। তো বলা হচ্ছিল যে আমাদের এই 220 ওহমের ভিতরে যে ভোল্টেজ সেটা আমাদের মেজার করতে হবে, এবং এখান দিয়ে যে কারেন্টটা ফ্লো করে সেটাও আমাদের মেজার করতে হবে। তো প্রথমে আমরা কি করব, যে সার্কিটে যখন দুইটা সোর্সই অ্যাক্টিভ আছে, দেখেন এখানে দুইটা সোর্স আছে, একটা হচ্ছে 10 ভোল্ট, সেটা একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স, আর একটা আছে 5 ভোল্ট সোর্স, সেটা একটা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। এই দুই ভোল্টেজ সোর্স কি করতেছে, আমার সার্কিটকে এনার্জি সাপ্লাই দিচ্ছে, বা আমরা যদি বলি যে সার্কিটটাকে এনার্জাইজ করতেছে বা সার্কিটটাকে চালু রাখছে এই দুইটা সোর্স মিলে। দুইটা সোর্স
এর কম্বাইন্ড ইফেক্টেই কিন্তু এখানে ভোল্টেজ ড্রপ বা কারেন্ট পাবো আমি, দুইটা সোর্স যদি অ্যাক্টিভ থাকে। তো আমাদের প্রথম অবস্থায় কাজ হচ্ছে দুইটা সোর্সকে অ্যাক্টিভ রেখে এই অবস্থায় এখানে ভোল্টেজ এবং কারেন্টের মেজারমেন্টটা নেওয়া। সেটা আমরা করতে পারি আমাদের মাল্টিমিটার দিয়েই আমরা করতে পারি। এরপরে আমাদের যেটা করতে হবে, একটা সোর্সকে আমি অফ করে দিব, এই যে 5 ভোল্ট সোর্সটাকে এটা অফ করে দিলাম। তো আমরা জানি কি ভোল্টেজ সোর্সটাকে অফ করতে হলে আমাদের কি করতে হবে বলেন তো কেউ? ভোল্টেজ সোর্সটাকে আমরা অফ করে দিছি, তো এখানে আমাদের কি করতে হবে? শর্ট সার্কিট। শর্ট করে দিতে হবে। হ্যাঁ দেখেন আমরা এখানে শর্ট করেছি, এখানে কিন্তু 5 ভোল্ট সোর্সটা ছিল, ও কিন্তু ছিল, কিন্তু ওকে আমরা কি করেছি, ওকে আমরা শর্ট সার্কিট করে দিছি। তো যেহেতু সার্কিট এখন পরিবর্তন হয়ে গেছে, সো আগে আমরা যেটাকে ভিএবি ভোল্টেজ বলতেছিলাম সেটাকে আমরা এখন বলতেছি ভি প্রাইম এবি, আর এই কারেন্টটাকে বলতেছি আই প্রাইম। এই অবস্থায় আমরা এই ভি প্রাইম এবি এবং আই প্রাইম এই দুটার মেজারমেন্ট কিসে থেকে নিব? আমাদের মাল্টিমিটার থেকে নিব। সিমিলার ওয়েতে এবার আমি 10 ভোল্ট অফ করব, মানে দুইটার আলাদা আলাদা ইফেক্ট আমি বের করতেছি। দুইটার আলাদা আলাদা ইফেক্ট বের করে যদি দুইটার একসাথে ইফেক্টের সমান হয় তখনই তো আমি বলতে পারবো যে হ্যাঁ সুপারপজিশন কাজ করছে। তো এইবার আমরা কি করছি, এবার আমাদের টার্গেট হচ্ছে 10 ভোল্ট অফ করা। তো 10 ভোল্ট এখানে ছিল, 10 ভোল্টটাকে অফ করে আমরা কি করছি, এখানে শর্ট সার্কিট করেছি। তো যেহেতু সার্কিট এখন পরিবর্তন হয়ে গেছে, সো আমরা কি করব, এই ভোল্টেজ সোর্সের নতুন নাম দিলাম, এই ভোল্টেজের নতুন নাম দিলাম ভি প্রাইম এপি, আর এই কারেন্টের নাম দিলাম হচ্ছে আই ডাবল প্রাইম, ভি ডাবল প্রাইম আই ডাবল প্রাইম। V1 I1 এভাবেও দেয় বা I2 এভাবেও দাও, এগুলো কোনো সমস্যা না, এগুলো যে যেভাবে নোটেশন ইউজ করে এতে কোনো প্রবলেম নেই। তো এই 5 ভোল্টের জন্য যখন শুধুমাত্র 5 ভোল্ট অ্যাক্টিভ আছে তখন আমরা কিন্তু একটা ভোল্টেজের মেজারমেন্ট পাবো, একটা কারেন্টের মেজারমেন্ট পাবো, এটা আমরা লিখে রাখবো। সো আগে একদম শুরুতে যখন দুইটাই অ্যাক্টিভ ছিল, বোথ যখন অ্যাক্টিভ ছিল তখন আমরা পাইছিলাম হচ্ছে ভিএবি আর আই। যখন 10 ভোল্ট অ্যাক্টিভ শুধু, তখন আমরা পাইলাম ভি প্রাইম এবি আর আই প্রাইম। আর যখন অনলি 5 ভোল্ট অ্যাক্টিভ তখন আমরা পাইলাম ভি ডাবল প্রাইম এবি আই ডাবল প্রাইম। তো দুইটা আলাদা আলাদা ভাবে অ্যাক্টিভ থাকা অবস্থায় যে ভ্যালু, দ্যাট মিন্স ভি প্রাইম এবি ভি ডাবল প্রাইম, এই দুইটা যদি আমাদের দুইটা একসাথে থাকা অবস্থায় যে ভ্যালু সেটা সমান হয় তখনই আমি বলতে পারবো যে আমাদের সুপারপজিশন থিওরাম ভেরিফাইড হয়েছে। তো আপনাদের যে আমরা ভিডিও দিচ্ছি সেখানে দেখা গেছে যে প্রায় কাছাকাছি আসে, যেহেতু আমরা জানি যে ল্যাবে আসলে পুরো 100% অ্যাকুরেট রেজাল্ট আসে না, অনেক সীমাবদ্ধতা থাকার কারণে, আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে, আমাদের হিউম্যান এররের কারণে, বিভিন্ন কারণে আমরা আসলে পুরোপুরি পাই না, বাট কাছাকাছি পাওয়া যায়, এটা দেখলে বোঝা যায় যে হ্যাঁ দে আর অ্যাকচুয়ালি ইকুয়াল। সিমিলারলি কারেন্টের সাপেক্ষেও প্রমাণ করা যায় যে কারেন্ট আই ইজ ইকুয়াল টু হবে আই প্রাইম প্লাস আই ডাবল প্রাইম। যদি এটা কাছাকাছি হয় তখন আমরা বলি যে হ্যাঁ সুপারপজিশন থিওরাম আসলে ভেরিফাইড হয়েছে। তো সেম কাজটা আমরা আরেকটা সার্কিট নিয়েও করছি, সার্কিটটা আবার একটু বড় ছিল, ব্রাঞ্চগুলো একটু বেশি ছিল। এখানেও দুইটা ভোল্টেজ সোর্স, তো 10 ভোল্ট 5 ভোল্ট একই জিনিস। তো দেখা গেছে যে আমরা দুইটা সোর্স যখন একসাথে আছে তখন আমরা ভোল্টেজ বের করছি, কারেন্টও বের করছি। আবার একটাকে প্রথমে অফ করে দিছি, এই যে এটাকে অফ করেছি 5 ভোল্ট অফ করছি, এটার জন্য পেয়েছি কি ভি প্রাইম এবি আই প্রাইম। আবার 10 ভোল্টটাকে অফ করে দিয়েছি, তার জন্য শুধু 5 ভোল্ট অ্যাক্টিভ আছে, এই অবস্থায় আমরা ভোল্টেজ পেয়েছি ভি ডাবল প্রাইম এবি আর কারেন্ট পেয়েছি আই ডাবল প্রাইম। তো এখানেও আগের মতোই যদি ভি এ বি ইজ ইকুয়াল টু ভি প্রাইম এ বি আর ভি ডাবল প্রাইম এ বি হয়, বা আই ইজ ইকুয়াল টু আই প্রাইম প্লাস আই ডাবল প্রাইম হয়, তাহলে আমরা বলতে পারবো যে আসলে সুপারপজিশন থিওরামটা আসলে এখানে ভেরিফাইড হয়েছে। মানে আমরা ল্যাবে এভাবে ভেরিফাই করতে পারি সুপারপজিশন থিওরাম খুবই ওয়েল নোন থিওরাম, দ্যাট মিন্স এটাকে আলাদাভাবে আসলে আমাদের প্রমাণ করার কিছু নেই, এটা মানে যুগ যুগ ধরে প্রমাণিত, জাস্ট আমরা ভেরিফাই করলাম যে হ্যাঁ এটা ঠিক আছে, আমাদের এক্সপেরিমেন্টে আমরা এটা দেখলাম। তো ডাটা টেবিলটা পূরণ করে দেয়া নেই খুব সম্ভবত, এটাই ডাটা টেবিলটা ভিডিও দেখে দেখে আপনারা পূরণ করে নেবেন, কারণ আমরা ভিডিও দিয়ে দিচ্ছি, ক্লাস লেকচার দিয়ে দিচ্ছি,
তারপরেও ডাটা টেবিলটা দিতে আরেকজন স্যার যিনি ছিলেন উনি দিতে নিষেধ করলো যে ডাটা টেবিলটা যেন আপনারা ভিডিও দেখে দেখে পূরণ করেন, কারণ অনেকে দেখা যায় ভিডিও দেখতে চান না। সো সেক্ষেত্রে ডাটা টেবিলটা যদি আমরা না দিই তাহলে হয়তো আপনার ভিডিওটা দেখে দেখে ভ্যালুগুলো বসাবেন। তো বেটার আপনারা ভিডিওটা দেখে দেখে ভ্যালুগুলো এখানে। আচ্ছা, এখানে আবার মানে থিওরিটিক্যাল ভ্যালু দিয়েও প্রমাণ করা যায়। তো থিওরিটিক্যাল ভ্যালু দিয়ে প্রমাণ করা নেসেসারি না, আমাদের ল্যাবের যে ভ্যালু এটা দিয়ে প্রমাণ করলেই যথেষ্ট। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন এখন। স্যার আমরা কি ওই যে লাস্টের যে টেবিলটা দেখাইলেন ওটা লাগবে না আমাদের? হ্যাঁ, টেবিল তো লাগবে, টেবিল লাগবে, বাট এই টেবিল শুধুমাত্রই ইয়া ভ্যালু দিয়ে করা হয়েছে, এক্সপেরিমেন্টাল ভ্যালু দিয়ে করা হয়েছে। স্যার নিচেরটা? নিচেরটাও একই। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। নিচেরটা কারেন্টের জন্য, স্যার এখানে আর সিকেটি বলতে নিচেরটা কারেন্টের জন্য আর উপরটা ভোল্টেজের জন্য করছে, বুঝছেন? জি স্যার, নোটিস করিনি আর কি। হ্যাঁ, কি আরেকজন কি বলতেছিলেন? স্যার এখানে সিকেটি এটা দিয়ে কি সিকেটি মানে সার্কিট 1 মানে সেটআপ 1। আমাদের এখানে দুইটা সার্কিট না, একটা সার্কিটকে সার্কিট 1 মানে প্রথম সেটআপ তো আমাদের দুইটা, এই যে একটা সেটআপ আর এই যে আরেকটা সেটআপ, তাই না? দুইটা সার্কিট, তো ওইজন্য সার্কিট 1 সার্কিট 2 সিকেটি মানে সার্কিট। এই এক্সপেরিমেন্টটা খুবই মানে ল্যাব করতেও হার্ডওয়্যারে করলেও বেশি টাইম লাগবে না আপনাদের, এটা লাগতো না আর কি যদি আমরা করতাম। বাকিদের আর কারো কোনো কোশ্চেন? কোনো কিছু মনে হলে কোশ্চেন করতে হবে, তো কোশ্চেন না করলে তো শিখতে পারবে না। স্যার ল্যাব রিপোর্টে স্যার থিওরি লেখা তো মানে নেসেসারি না, না স্যার? মানে থিওরি তো লিখতে আমরা কখনো বলি না, থিওরি লিখতে বলি না, জি শুধু স্যার। আমরা বলি ওই যে অ্যাসাইনমেন্টের কোশ্চেন গুলা ওইগুলো অ্যান্সার করতে বলি আমরা ভালো মতো। তো অ্যাসাইনমেন্টের কোশ্চেন গুলা এখানে, আচ্ছা অ্যাসাইনমেন্ট কোশ্চেনে কিন্তু থিওরিটিক্যালিও প্রমাণ করতে বলছে, বুঝছেন? মানে সার্কিট সলভ করে সার্কিট থিওরিটিক্যাল সলভ করতে পারবেন না, সার্কিট সলভের নিয়ম তো আপনারা জানেন, তো থিওরিটিক্যাল এটা বলে দেওয়া যাবে না। এতদূর পড়ে ফেলছে, মিড পর্যন্ত হয়ে গেছে, সবাই সুপারপজিশন থিওরাম জানেন, থিওরিটিক্যালি সার্কিট সলভ করবেন সুপারপজিশন থিওরাম অনুযায়ী। এই যে এই সেটআপ থেকে কারেন্ট একবার বের করবেন থিওরিটিক্যালি, এই সেটআপ থেকে কারেন্ট বের করবেন, আবার এই সেটআপ থেকে বের করবেন, একসাথে কারেন্ট ঘুরতেছে। মানে যেটা ল্যাব এক্সপেরিমেন্টে করা হয়েছে ওই কাজটা তো থিওরিটিক্যালিও করা যাবে, তাই না? এরকম ম্যাথমেটিক্যাল প্রবলেম তো আপনারা করছেন, সুপারপজিশন থিওরামের প্রবলেম তো করছেন। আপনাদের কতদূর পড়ানো হয়েছে থিওরিতে, কি পড়াচ্ছে? স্যার নর্টনস থিওরাম শেষ হয়েছে আর কি। সুপারপজিশন তো আগে পড়াই, সুপারপজিশনের পরে হচ্ছে থেভেনিন পড়াই, থেভেনিনের পরে নর্টন পড়াই, তারপরে হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম মনে হয় পড়ে। ওইটারও লেকচার দিছে আর কি স্যার। তাহলে তো হয়ে গেছে, মেইন পার্ট গুলা ওই নলেজ ইউজ করে করতে হবে। সুপারপজিশন থিওরাম যেটা শিখছেন ওই নলেজ ইউজ করে করতে হবে। আজকে ল্যাব রিপোর্ট কি জমা দিচ্ছেন সবাই? ইয়েস স্যার, এক্সপেরিমেন্ট 5 জমা দেওয়া হয়েছে। ইয়েস স্যার, দেওয়া হয়েছে স্যার। আমরা অ্যাটেন্ডেন্সটা নেই।
088 Arafat Tariq. React. Yes, sir. Yes, sir. 90 Sakib Al Hasan. 90 Sakib Al Hasan, React. 141 React, Ashikur Rahman. Sir. Ashikur Rahman প্রেজেন্ট আছে? Yes, sir. ঘুমাচ্ছেন নাকি এখনো? Yes, sir. Yes, sir. 100 Yusuf Khan.